সামহাও আমার মনে হয় না কোথাও গিয়ে অদিতির ডিগনিটিতে প্রবলেম আছে। আমার মনে হয় না যে ও আপাতমস্তক একজন ভদ্র মানুষ। আমার মনে হয়। আমার সামহাও মনে হয় যে ওর মিউজিকে ফেরা উচিত ইমিডিয়েটলি। কুঞ্জ সাজাগো আর ওই রাই জাগোর বাদ দিয়েও অনেক গান আছে। কিন্তু আমার কখনো মনে হয় না দ্যাট অদিতি মুন্সি ইজ আ কীর্তনিয়া। আমার মনে হয় না। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে সৌম্য চক্রবর্তীর প্রমুখ আসতো না, কিন্তু অদিতি মুন্সির প্রমুখ আসতো। ভাই একবার অদিতিকে একটু উপর থেকে নিচে দেখবি, একবার যদি একটু দেখা। অদিতি যে হাজবেন্ড তার সঙ্গে সেই পরিচয় করিয়েছিল, মানে খালকেটে তুমি জানা যাবে বলে। এবং তারপরে বিয়ে টিয়ে করে নিল, যাই হোক হোয়াটএভার। সকালে উঠে আমি শুধু দেখতাম ওই যে ছেলেটা যে স্ক্রিপ্ট রাইটার ছিল, পরবর্তীকালে জীবনা সারেগামাপা ছেড়ে দেয় এবং তার ৬টা পোস্ট মন খারাপের সকালবেলায় ওটাকে আমাকে ডিঙিয়ে পরে ফেসবুক খুলতে হতো। আমি এখানে বসে তোদের চ্যানেলের মাঝখানে বলছি কথাটা, দেবশ্রীতি যদি এখনো কীর্তন গায়, ওরকম ৪০০টা অদিতি মুন্সিকে না পকেটে রাখতে পারে। তারপরে সেই মানুষটাকে এলিমিনেট করা হয়েছিল কি বলে জানিস? সাইকো, কামড়ে দেয় লোককে। চ্যাটটা আমি জানি, চ্যাট আমার কাছে নেই। তো আমি একটা জিনিস বলতে পারি, দেখ প্রতিবার প্রেমে নূতন জন্ম, জীবন কিন্তু একটাই। বাট আমার মনে হয় ও যদি একাধিক প্রেম করেছে, ওর সবার আগে উচিত নিজের উপরে প্রেম করা। এই মেলে এত ভাই টাকা পয়সা রোজগার করছে, ভাই দাঁত কেলিয়ে কফি খেয়ে বেরিয়ে চলে গেল, আমরা পেমেন্ট করেছি। আমি এখানে এটার সঙ্গে আমার সঙ্গে যারা যারা ছিল তারা সবাই জানি এটা। 2015 সাল বাংলার যে রিয়েলিটি শো সারেগামাপা, সেখানে বিজয়ী হয়েছিলেন সৌম্য চক্রবর্তী। সেখানে আরো একজন খ্যাতি অর্জন করেছিলেন অদিতি মুন্সি, কীর্তন গান গেয়ে সকলের মন জয় করেছিলেন। তারপর আমরা দেখলাম 2021 সাল অদিতি মুন্সি বিধানসভা নির্বাচনের টিকিট পেলেন, জয়ী হলেন এবং পরবর্তীতে 26-এও সে একই রকম ভাবে তিনি টিকিট পেলেন। তবে সেক্ষেত্রে জয় এলো না। বাংলায় রাজনৈতিক পালাবদল এবং অদিতি মুন্সি সেখানে হেরে যাওয়ার পরবর্তীতে আমরা দেখলাম তিনি এবং তার যে স্বামী দেবরাজ চক্রবর্তী, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ, দুর্নীতি থেকে শুরু করে কাটমানি এবং বিভিন্ন একাধিক অভিযোগ তাদের বিরুদ্ধে উঠতে থাকে। কোটি কোটি টাকার, 100 কোটি টাকার দুর্নীতির অভিযোগ পর্যন্ত উঠতে থাকে। সেখানে দেবরাজ চক্রবর্তী গ্রেপ্তার হলেন গতকালই এবং অদিতি মুন্সি গ্রেপ্তার না হলেও তিনি একটি রক্ষা কবচ পেয়েছেন হাইকোর্টের দৌলতে। কিন্তু এক্ষেত্রে তার যে কেরিয়ার শুরু হয়েছিল সঙ্গীতের সারেগামাপা শো থেকে, সেখানে কেমন ছিলেন অদিতি মুন্সি? রাজনৈতিক জীবনে তার একাধিক দুর্নীতির অভিযোগ উঠলেও রিয়েলিটি শোতে কেমন ছিলেন, আমরা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সৌম্য চক্রবর্তী, তার থেকে জানবো। সৌম্যদা, প্রথমে বাংলাদেশে স্বাগত এবং জানার চেষ্টা করবো কেমন ছিলেন অদিতি মুন্সি, কারণ এখন এত রাজনৈতিক জীবনে অভিযোগ, রাজনৈতিক জীবন ছাড়া কেমন ছিলেন তিনি? আচ্ছা, একটা জিনিস বলতো কোথা থেকে শুরু করি? আমি আমি অদিতি মুন্সি সম্বন্ধে বলতে গেলে না পুরো একটা গোটা বড় খাতা লাগবে। একটা জিনিস ভাব, একটা মানুষ, আমি তুই করেই বলছি তোকে, তো যথেষ্ট ছোট তুই আমার থেকে। প্রথম কথা হচ্ছে যে মানে অদিতি মুন্সি একটা লোকের হাত ধরে রিয়েলিটি শোতে ঢুকলো। সে লোকটার নাম বললে তোরা রেখে দিবি, সমস্যা হচ্ছে এটাই, নামটা বলছি না। তো একটা মানুষ তাকে নিয়ে গেল রিয়েলিটি শোতে এবং তাকে সেখানে প্লেস করলো। যদিও দীর্ঘদিন তিনি আমার ব্যান্ডের ড্রামার ছিলেন, তো ছেড়ে দিন, নামটা আর বলছি না। তো এখনো আছে। পরবর্তীকালে সেই মানুষটাকে আমি বৃষ্টিতে ভিজতে ভিজতে দাঁড়িয়ে থাকতে দেখেছি যখন পার্পল মুভি টাউনে আমাদের শুট হতো। ভাই একবার অদিতিকে একটু উপর থেকে নিচে ডেকে দিন, একবার যদি একটু দেখা করে। তার পরবর্তীকালে সে ভাবলো যে সারেগামাপার কোনো স্ক্রিপ্ট রাইটার, তার নামটাও বলছি না আমি, তো তার সাথে প্রেম করলে বোধ হয় আমার একটুখানি সুবিধে হবে এবং বোধ হয় সারেগামাপার বৈতরণীটা পার হয়ে যেতে পারে। সেখানেও কিছু সুবিধে হলো না। তার বেশ কিছুদিন পর অদিতি যে হাজবেন্ড তার সঙ্গে সেই পরিচয় করিয়েছিল, মানে খালকেটে তুমি জানা যাবে বলে। এবং তারপরে বিয়ে টিয়ে করে নিল, যাই হোক হোয়াটএভার। তো আমি সবার আগে হচ্ছে সকালে উঠে আমি শুধু দেখতাম ওই যে ছেলেটা যে স্ক্রিপ্ট রাইটার ছিল, পরবর্তীকালে জীবনা সারেগামাপা ছেড়ে দেয় এবং তার ৬টা পোস্ট মন খারাপের সকালবেলায় ওটাকে আমাকে ডিঙিয়ে পরে ফেসবুক খুলতে হতো।
দ্যাট ইজ দ্য পয়েন্ট। বাট আমি সেগুলো থেকে, এটা পার্সোনাল লাইফ, একদমই যে যার সঙ্গে থাকতে চায়, যে যার সঙ্গে থাকতে চায় না, সেগুলো একদমই পার্সোনাল লাইফ। বাট কি বলতো, মানে সামহাও আমার মনে হয় না কোথাও গিয়ে অদিতির ডিগনিটিতে প্রবলেম আছে। আমার মনে হয় না যে ও আপাদমস্তক একজন ভদ্র মানুষ। আমার মনে হয় না পার্সোনালি। না, হোয়াট এভার, যাই হয়ে যাক না কেন জীবনে, না কিছু জিনিসের একটা ডিগনিটি থাকে। দেখ ভাই, আমার জীবনে উত্থান পতন গেছে, কোনোটা না জানানো, এবং মিডিয়াতেও আছে। বাট কি জানিস তো, আমার জীবনের ডিগনিটির কখনো কোনো অভাব নেই ভাই। শোন, আমি সিরিয়াসলি বলছি, আমার ডিগনিটিতে জীবনে কখনো কোনো অভাব নেই। যেটা আমি করেছি তার জন্য আমি স্বতঃস্ফূর্ত, যেটা আমি করিনি তার জন্য সব সময় আমি দায়বদ্ধ নই সমাজের প্রতি। তো যা হয়, বাট আমার সামহাও মনে হয় যে ওর মিউজিকে ফেরা উচিত ইমিডিয়েটলি। কুঞ্জ সাজাগো আর ওই রাই জাগোর বাদ দিয়েও অনেক গান আছে কীর্তনে, সেগুলো ওর গাওয়া উচিত। কীর্তন কি ভালো গাইতো না? আমার কখনো মনে হয় না দ্যাট অদিতি মুন্সি ইজ আ কীর্তনিয়া। আমার মনে হয় না, কারণ আমার গান বাজনাটা সত্যি বলছি অনেক উঁচু দরের। তো সারেগামাপার মধ্যে তো সীমাবদ্ধ নই আমি, আমি ইন্ডিয়ান আইডল। তো এটা আমি অহংকার করে বলি না, বাট এটা আমার প্রাপ্তি যে আমি ওই জায়গাটা গেয়েছি। এবং আমি কখনোই লোকসঙ্গীত শিল্পী ছিলাম না, এটা সারেগামাপায় কালিকাদার জন্য আমাকে করতে হয়েছে, দ্যাট ইজ অ্যানাদার ইস্যু। বাট আমার সামহাও মনে হয় না ওর ফুল টাইম মিউজিক করাই উচিত। একজন মিউজিশিয়ান কখনো পলিটিশিয়ান হতে পারে না, এটা ওকে সবার আগে বোঝা উচিত ছিল। বাট সামহাও আমি জানি না কিসের তাড়নায়, কিসের ভালোবাসায় ও এই জায়গাটায় জড়ালো ভগবান জানে। আমার ওর জন্য করুণাই হয়, সত্যি বলছি, আমার করুণা হয়, কষ্ট হয় যে মেয়েটা আজকে একটা মানুষ যার গান আমাদের টাইমে তো ভীষণ অথেন্টিক ছিল। সারেগামাপা সত্যি খুব অথেন্টিক ছিল, কারণ জাজেসদের খানি আর থাকতো না, জাজেসরা নিজেদের ইচ্ছা মতো কথা বলতে পারতো। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে সৌম্য চক্রবর্তীর প্রমো কাট হতো না, কিন্তু অদিতি মুন্সির প্রমো কাট হতো। কিভাবে এটা? এটা প্রচুর ছত্রে ছত্রে উদাহরণ আছে। তুই এখনো যদি যাস পুরো এপিসোড গুলো দেখবি, মুখটা অদিতি মুন্সির সবার আগে। সৌম্য চক্রবর্তীর কখনো কোনো প্রমো কাট হয়নি, অদিতি মুন্সির প্রমো কাট হয়েছে। সৌম্য চক্রবর্তী তো বিজয়ী হয়েছে। আহা, সেটা তো শেষের কথা, আমি তো শুরুর কবিতা বলছি। তো শুরুর কবিতায় সৌম্য চক্রবর্তী কথা ছিল না, দ্যাট ইজ আ প্রবলেমেটিক থিং। আমি জানি না, এটা অনেক ইমারত ভাঙছি আমি আজকে, বাট এটা জি বাংলার একটা প্রোপাগান্ডা বলবো না কি ঝামেলা বলবো আমি জানি না, হোয়াট এভার। বাট সৌম্য চক্রবর্তীর কখনো কোনো প্রোমো যায়নি। যখন দেখলো যে ও মা টানা 17টা এপিসোড ধরে একটা লোক টানা পারফর্ম অফ দ্য ডে হচ্ছে, তাহলে এরপর একটা না প্রোমো কার্ড দরকার, নইলে দিত না আমাকে সেটুকু। যাই হোক, সবার জন্যই বললাম এটা। তো বাট মজার বিষয় হচ্ছে কিনা, অদিতি মুন্সির প্রোমো কার্ড যেত, অদিতি মুন্সির মানে ওর বিষয়টা সবসময় হাইলাইটেড হতো। অদিতি মুন্সি ইজ ইন ইট অল, সবসময়, মানে অদিতি মুন্সি মানে একটা ব্যাপার। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় না সামহাও যে ও খুব ভুল জায়গায় রাজনীতিতে চড়ালো নিজের। আমার কষ্টই হয়, অ্যাকচুয়ালি কষ্ট হয়। বাট এই অ্যান্টিকুইটেড বোতল রাখা হচ্ছে and all that. যে এত উত্থান হ্যাঁ। সারেগামাপায় আমরা দেখেছি, বা সেক্ষেত্রে এই যে বলছো যে বারবার তাকেই প্রমোট করা হতো, সেক্ষেত্রে তাকে এত বেশি সুবিধা কারা দিত, কে দিত, বা কেনই বা দিত? এটা মহা মুশকিলের বিষয়টা, কেন দিত সেটা কারণ রাজনৈতিক কেরিয়ারে আমরা দেবরাজ চক্রবর্তীর একটা মাথায় হাত আর দেখতে পাচ্ছি, সকলেরই জানা। না, ওটা তো পরবর্তীতে, কিন্তু এই শুরুতে উত্থানে কিভাবে? কিন্তু শোভন, পেছনে যে লোকগুলো থাকে না, মানে ওই ব্যাকগ্রাউন্ডে, সেই লোকগুলোকে কিন্তু তুই ধরতে পারবি না ঝট করে। ফাট করে ওদেরকে কিন্তু ধরা খুব মুশকিল। তুই সামহাও দেখছিস একটা লোক গ্র্যান্ড ফিনালেতে তার জন্য 20টা পাসের ব্যবস্থা হচ্ছে, সৌম্য চক্রবর্তী বা আদার্স পার্টিসিপেন্টদের জন্য 3টে পাসের ব্যবস্থা হচ্ছে। 2015 সালে। ইয়েস, তো আমি তো ওই সালই, মানে 15 না 16, মানে আমাদের অ্যাকচুয়ালি ইয়েতে তোর শুরু হয়েছিল, হ্যাঁ সিজন তো শুরু হয়েছিল 15তে। বাট সামহাও আমি দেখছি এক বাস লোক এসছে অদিতি মুন্সির জন্য। তো এটা কোথার থেকে হচ্ছে? এবং তার সামনের সারিতে, এটা আমি মুখ দিয়ে বলতে চাইছি না, ও গ্র্যান্ড ফিনালের এপিসোডটা একবার দেখিস, দেখবি ক্লিয়ার হয়ে যাচ্ছে পুরো বিষয়গুলো। 20 জন 22 জন, 20 জন 22 জন, একটা গোটা বাস গেছিল অদিতি মুন্সির সাপোর্টের জন্য। দ্যাট ইজ দ্য ম্যাটার। আমার সামহাও, আমি তবু এগুলোর থেকেও উঠে যাচ্ছি শোভন, বাট আমার সামহাও মনে হয় না অদিতি খুব ভুল জায়গায় পা দলিয়েছে। এটা অ্যাজ আ সিঙ্গার আমার সবসময় মনে হয় যে ওর উচিত ইমিডিয়েটলি যে কোনো ভাবে হোক ওর মিউজিকে ফেরা উচিত সবার আগে। এই পুরো বিষয়টা
যেটা ওকে ডিসরাপ্ট করে যাচ্ছে কন্টিনিউয়াস, এটার থেকে ওর বেরোনো উচিত। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে মানুষের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত, যে আমি একটা ভুল জায়গায় পা দিয়েছিলাম, এবং যা যা কিছু একটা মানুষ যে খেতে পেত না, আমি ওকে যতটা চিনি, যার বাড়িতে চাল থাকতো না, সেখান থেকে দাঁড়িয়ে পড়ে 100 কোটি টাকা, ইটস নট আ ম্যাটার অফ জোক। এবার সেটা যদি 100 কোটি টাকা ও মানে সুন্দরভাবে সুস্বাস্থ্যের সাথে যদি আর্ন করে থাকে, দ্যাট ইজ অ্যানাদার ইস্যু। বাট মিডিয়া তো মিডিয়ার কথা বলি, আর লজিকটা লজিকের যায়। তো আমি তো মিথ্যে বলছি না, হয় আমি মিথ্যে নইলে মিডিয়া মিথ্যে। তো এই যদি 100 কোটি টাকা, আমার মনে হয় অবিলম্বে নিঃশর্ত মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত, এবং বলা উচিত যে আমার না এটা ভুল হয়েছে, আমি মিউজিকে থাকতে চাই, অন্তত একটা আর্টিস্ট মিউজিকে ফিরুক, আমার এইটুকুই চাহিদা ওর কিন্তু কাছে। মিউজিকের ক্ষেত্রেও তো একটা প্রশ্ন উঠছে যে অনেকের পিছন থেকে মদত রয়েছে। দেখ, মিউজিকের ক্ষেত্রে প্রশ্ন উঠছে, আমি আরেকটা লোকের কথা বলতে চাই, সেটা হচ্ছে দেবশ্রীদি। দেবশ্রীদিকে তোরা কেউ চিনিস না, না তো মিডিয়া হাইলাইট করেছে, না তো দেবশ্রীদিকে কেউ জানে। দেবশ্রীদি ওয়াজ দ্য ফার্স্ট এলিমিনেটেড ক্যান্ডিডেট ফ্রম 2015 to 16 সারেগামাপা। দেবশ্রীদি কি গাইতো জানিস? কীর্তন। এবং আই প্রমিস, আমি এখানে বসে তোদের চ্যানেলের মাঝখানে বলছি কথাটা, দেবশ্রীদি যদি এখনো কীর্তন গায়, ওরকম 400টা অদিতি মুন্সিকে না পকেটে রাখতে পারে। তারপরে সেই মানুষটাকে এলিমিনেট করা হয়েছিল কি বলে জানিস? সাইকো, কামড়ে দেয় লোককে, এটা এলিমিনেটেড শি ওয়াজ। এবং আমার বলতে কোনো দ্বিধা নেই, শি ওয়াজ দ্য ফার্স্ট ক্যান্ডিডেট ওয়াজ এলিমিনেটেড। এবং সেখানেই দাঁড়িয়ে পড়ে প্রশ্ন চিহ্ন আসে, তাহলে মাথায় হাত কাদের ছিল? একদম। কারা করছে, কারা বলছে, কারা জায়গা দিচ্ছে এই জিনিসগুলো? যার সুরে প্রবলেম হচ্ছে তো পিসিআর থেকে ডাবিং হয়ে যাচ্ছে। সৌম্য চক্রবর্তীর তো হয়, এখনো দায়িত্ব নিয়ে বলছি। অদিতি মুন্সির হয়েছে। হ্যাঁ, ট্যাংরা তবু কাটন যায় এখনো পর্যন্ত গানটা আছে। আমি বেসুরও গেয়েছি রে, আই নো, আমার 104 জ্বর ছিল, বেসুরও গেয়েছি। ওই আমার তো ডাবিং হয়নি। কেন ডাবিং হয়েছে অদিতি মুন্সির? আজ বলে তো না, দীর্ঘদিন ধরে দেখছি। তো আমার মনে হয় সামহাও ওর ফুল টাইম মিউজিকই করা উচিত। মিউজিকের জায়গায় প্রচুর পরিমাণ ইতর বিশেষ ঝামেলা আছে, আই নো দ্যাট, বাট আমার মনে হয় না ওর না নিজেকে চেনা উচিত একটা কোনো জায়গায়। দেখ, কোনো মানে অন্ত কি শুরুয়াত হ্যাঁ বলি না আমরা, একটা যে কোনো জায়গায় শেষ হয়েছে যখন। আমি আজ অব্দি পলিটিক্স উঠিয়ে দেখে নে শোভন, কোথাও কখনো কোনো আর্টিস্ট যারা পলিটিক্যাল রং লাগিয়েছে গায়ে, তারা কেউ ভালো নেই। সৌমিত্র দা বল, ইন্দ্রনীল দা বল, সবার পেছে ভরে ভরে ঝুড়ি ভর্তি করে কমেন্ট, গালাগাল, কিস্তি, কি মানে হয় বলতো? এর কোনো দরকারই নেই। ও যদি নিজের ডিগনিটিতে থাকতো না, আমি আজকে এই ইন্টারভিউটা তোর সামনে বসে আমাকে দিতে হতো না। বাট আমার সম্ভাবনা হয় না, ও নিজেকে হারিয়ে ফেলেছে। ওর উচিত অবিলম্বে আরেকবার ভালো করে গানের ক্লাসে যাওয়া, সঙ্গীত কি জিনিস হয় সেটা আরেকবার শেখা। ওর উচিত নিজেকে খোঁজা আয়নায় দাঁড়িয়ে। তার মানে বলতে চাইছো সারেগামাপায় শো হোক বা এখানে এক্ষেত্রে রাজনীতির ময়দান, সব জায়গাতেই অদিতি মুন্সির কোথাও না কোথাও একটা পিছন থেকে ব্যাকআপ রয়েছে। আমি যেটুকু দেখি তো সেটাতে তো সেটাই মনে হয়। অনেক যারা যোগ্য তারা বাদ পড়ে গেছে। আই থিঙ্ক সো, আই থিঙ্ক সো। আমার মনে হয় যে ওর থেকেও অনেক বেশি যোগ্য মানুষজন আছে, যারা কীর্তন ভালো গাইতে পারে, যারা প্রপার গানের নলেজ রাখে। আসলে একটা ক্লাস খুলে দিলেই তো হয় না, একটা ক্লাস ওপেন করে দিলেই তার গুরুজি হয়ে যায় না। মুশকিলের বিষয় এটা। গুরুজি হতে গেলে বা গুরু মা হতে গেলে জায়গা লাগে, যোগ্যতা লাগে। তো এই যোগ্যতাটা আমার মনে হয় ওর এখনো কোথাও না কোথাও গিয়ে পরে আহরণ করা উচিত। একটা প্রশ্ন, একাধিক ব্যক্তিগত বিষয়, একের বেশি প্রেমিক এই একটা শব্দ বারে বারে ঘোরাফেরা করছে। দেখ, আমার মনে হয় যে কেউ রাখতে পারে প্রেমিক, 500টা রাখতে পারে। প্রতিবার এবং প্রেমে, একটা চ্যাটের বিষয় কিন্তু উঠছে বারে বারে। চ্যাটটা আমি জানি না, চ্যাট আমার কাছে নেই। তো আমি একটা জিনিস বলতে পারি, দেখ, প্রতিবার প্রেমে নূতন জনম, জীবন কিন্তু একটাই। বাট আমার মনে হয় ও যদি একাধিক প্রেম করেছে, ওর সবার আগে উচিত নিজের উপরে প্রেম করা। ও নিজেকে ভালোবাসুক, নিজেকে প্রেম করুক, নিজের প্রেমে আবার পড়ুক হু ইজ অদিতি মুন্সি। আমার মনে হয় ও তাহলে না সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। নিজেকে ইমিডিয়েটলি ওর আইসোলেট করা উচিত
যে আমি একা ঘরে নিজেকে খুঁজবো একদিন ঈশ্বরের সামনে, সরস্বতীর মূর্তির সামনে এবং আমার নিজের পাপ পুণ্যর সামনে, যে আমি এই ভুলগুলো করেছি, এগুলো আমাকে রেকটিফাই করতে হবে, আদারওয়াইজ আমাকে ময়দান ছেড়ে দিতে হবে, হোয়াট এভার। আমার মনে হয় এটা ওর করা উচিত সবার আগে, যেটা ও করে উঠতে পারছে না কেন আমি জানি না। সেই সময় তো 15-16 সালে কেমন সম্পর্ক ছিল অদিতি মুন্সির সঙ্গে? ভীষণ ভালো, ডেফিনেটলি আজও ভীষণ ভালো। বাট সামহাও আমরা লাস্ট একটা মিটিং করেছিলাম, একটা গেট টুগেদার ছিল, এটা গত বছর ছিল। আহ, তো আমি, তীর্থ, অভিষেক, সবাই আমরা সারেগামাপার যারা সবাই একসঙ্গে মিট করেছিলাম। ওদের প্রায় বিল হয়েছিল 8,000 সামথিং বিষয়টা। অদিতি বুঝলি, অদিতি আসলে হিসেব মতো দেখো এমএলএ, ওরই দেওয়া উচিত। এটা সবার জন্য বলছি এটা, ঠিক আছে, ওরই দেওয়া উচিত। এমএলএ এত ভাই টাকা পয়সা রোজগার করছি, ভাই দাঁত কেলিয়ে কফি খেয়ে বেরিয়ে চলে গেল, আমরা পেমেন্ট করেছি। আমি এখানে এটার সঙ্গে, আমার সঙ্গে যারা যারা ছিল তারা সবাই জানে এটা। 100 কোটি টাকার মালিক এখন অভিযোগ হচ্ছে। কি করবি বল ভাই, তো ওই 100 কোটি টাকাটা বাঁচানোর জন্য বোধহয় 8,000 টাকাটা দেওয়া যায়নি। That is the point, I guess. কি বলি বল শোন, এটা কিছু করার নেই, যে যার ফিতরত আর চরিত্র থেকে তো বদলাবে না। তো আমাদের সামহাও মনে হচ্ছিল তীর্থরাম দিকে আগে রিয়াক্ট করেছিল, হ্যাঁ মানে ও উঠে চলে গেল মানে আমাদের পার্টি হবে না, এটা কি বিষয় ভাই? সবাই ও উঠে গেল, সত্যি তাই, ও উঠে গেল, আমরা সবাই হ্যাঁ না না ঠিক আছে। সাউথ সিটির উল্টো দিকে দেখবে একটা গার্ডেন করা আছে, একটা ইয়ে আছে না, ক্যাফে আছে না, ওই এর ঝোলানো সামনেটা, মানে সাউথ সিটিটা তো যদি ডান দিকে থাকে, একটু আগেই বাঁ দিকে দেখবে একটা ক্যাফে আছে, ওটা একটু পুরোনো ভিন্টেজ টাইপের। তো ওই ক্যাফে থেকে আমরা সবাই মিলে বসেছিলাম। তো আমাদের যা বিল হয়েছিল আমরা মিটিয়েছিলাম, ওই তুমি সে 100 টাকাও দেয়নি ভাই। তো আমাদের এটা অনেক বড় প্রশ্ন, এখন 100 কোটি টাকার থেকে কি 2,000 টাকা হতো না? আর কি বলি বল। আচ্ছা, এই যে রাজনৈতিক পালাবদল হলো, হুম। তারপরে এগুলো অভিযোগগুলো এলো। রাজনৈতিক পালাবদল না হলে তো এগুলো অভিযোগগুলো আসতোও না, সামনেই আসতো না। দেখ, কেসটা হচ্ছে ঘোলা জলে মাছ ধরা, বুঝতে পেরেছিস? এবার মানুষজন তো এখন ঘোলা জল পেয়েছে, এবার তো মাছ ধরবেই। আমি যদি মাছ ধরতে জানি না, আমি কখনো মাছ ধরে নিবি, ভেঙে বাঁকুড়ার লোক, বাট আমি মাছ ধরতে জানি না। আমার মনে হয় যে জিনিসটা সত্যি সেটা বলা উচিত। তাতে যদি ভগবানের বিরুদ্ধেও যাওয়া যায় তো যাওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। রাজনীতি ভালো লাগে? যখন লাগে রে। রাজনৈতিক ব্যক্তি আমরা সবাই, বিকজ আমাদেরকে ভোট দিতে হয়, বাট রাজনীতি বলে কোনো নীতি হয় বিশ্বাস করে আমার আজ অব্দি মনে হয় না যে দেয়ার ইজ সাম রাজনীতি। আমার মনে হয় না রাজনীতি, রাজার নীতি কি হতে পারে? সমস্ত প্রজা ভালো থাকুক। এখানে আমরা কি করছি? চারিদিকে লোকজনকে উচ্ছেদ করছি, ভেঙে দিচ্ছি, সবাইকে শেষ করে দিচ্ছি, তো দিস ইজ ব্যাড না? তো কারোর মানে কবি নজরুলের মোতাহার হোসেনকে লেখা একটা চিঠি ছিল, জানিস? মোতাহার হোসেনের নাম জানিস? জানিস না, না? আচ্ছা, মোতাহার হোসেন হচ্ছে কাজী নজরুল ইসলামের ভীষণ ভালো একজন বন্ধু ছিল। তো তাকে সমস্ত চিঠি লিখতো। তো অদ্ভুতভাবে কাজী নজরুল ইসলাম একবার বলেছিল তাকে চিঠিতে যে ভিখারিকে ভিক্ষা না দাও, কিন্তু তার পিছনে না কুকুর লেলিয়ে দিও না। যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না, যেটা হয়েছে সেটাও ভালো হয়নি। বাট দেখ, আমি বামপন্থী মানুষ, ওপেন মিডিয়াতে বলছি আমি বামপন্থী মানুষ। আর কি জানিস তো, শিক্ষা, কালচার, আদর্শ, 4টে লোক গালাগাল দিতে পারে, আই ডোন্ট কেয়ার, শত উদ্ধার করতে হয়। বাট কি জানিস তো, শিক্ষা, কালচার, ডিগনিটি, এটা যদি সত্যি কোনো সহাবস্থান হয়, সেটা বোধ হয় মার্ক্সবাদেই হয়। হয়তো যুগোপযোগী নয়, অনেকটা পুরনো, এখন হয়তো একটু যুগোপযোগী হওয়া উচিত ছিল। বাট ওনারা তো ওই টাইমে এতটা দূরদর্শী থাকার সম্ভাবনা নয়। তুইও আজকে দাঁড়িয়ে পরে তুই ভবিষ্যতে 15 বছর পরে কি হতে পারে সেটা তুই বিলিভ করতে পারিস না, বা না তোর সিস্টেমের মধ্যেও আছে নেই। তো আমার মনে হয় সামহাও এত চেষ্টা করেও না এই লোকগুলোর ধুতিতে কালি লাগানো গেল না রে, ভালো গেল না, এত চেষ্টা করে। তো আমার মনে হয় হচ্ছে এদের উচিত নিজেদের ডিগনিটিটাকে বজায় রাখা। শিল্পী সত্তার ঊর্ধ্বে আর কিছু হয় না। কারণ অদিতি মুন্সিকে শিল্পী হিসেবে লোকজন চিনেছিল, ধূপধুনো দিয়ে পরে ওর গান শুনতে বসত। একদম শেষ প্রশ্ন করবো যে বল। অদিতি মুন্সিকে দেখি অনেকে মানে আমরা ধন্য 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 করতে আমরা দেখেছি সব জায়গাতে, কিন্তু একটা সঙ্গীত শিল্পীতে তার কি রাজনীতিতে আসা খুব প্রয়োজন? কখনোই না, আমি একটু আগেই বলছিলাম এটা, যে কখনো কোনো সঙ্গীত শিল্পী তুই দেখে নে না, এক একটা উদাহরণ নিয়ে দেখে নে, সৌমিত্র দা, ভূমি, কি অবস্থা, ইন্দ্রনীল দা, ছেড়ে দে মিঠুন দা, কেরিয়ারটা না কোথাও গিয়ে ঠপ হচ্ছে, বিষয়টা ক্লোজ হচ্ছে। কেন হচ্ছে?
কারণ তুমি একজন শিল্পী, তুমি যদি সেখান থেকে মাঠে ময়দানে নেমে রাজনীতি করতে থাকো, তোমাকে তোমার দলীয় ক্যাডারদের কথা শুনতে হবে, তোমার মাথার উপরে যারা আছে তাদের কথা শুনতে হবে এবং সেই অনুযায়ী বক্তব্য দিতে হবে। অসীম সরকার, কবিয়াল অসীম সরকার, বিজেপির ক্যাডেট, আমার ভীষণ ক্লোজ। অসীম দা, তুই ভাবতো মানে একটা মানুষ কবিয়াল, পুরো অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটাই কবিয়াল বেঁচে আছে আমি মনে করি, অসীম দা। কিন্তু রাজনীতিতে জড়িয়ে যাওয়ার পরে না কোথাও না কোথাও গিয়ে সেই আর্টিস্টের সত্তাটা না নষ্ট হয়ে যায় রে, নষ্ট হয়ে যায়। আমি নিজে জীবনে দুবার অফার পেয়েছি দাঁড়ানোর জন্য ভোটে বাঁকুড়ার থেকে, আমি দাঁড়াইনি। আর মা একটা কথা বলেছিল জানিস, যে তুই তোর টাকার খাই নেই, তো তুই ডেফিনেটলি মানুষের ভালো করতে যাবি, যখনই ভালো করতে যাবি তোর এগেনস্টে তোর মধ্যেকার কিছু লোক না উঠে দাঁড়াবে মাথায়। আর আমি আমার বাড়ির সামনে সৌম্য চক্রবর্তীর মুর্দাবাদ শুনতে পারবো না। Because of that, I never tried. And I will not try. জানি না আগামী 15 বছর পরে কি হবে, বাট রাইট নাও আমি এটা ভিডিও রেকর্ডে এটা থাকুক, আমি এটাই চাই, যে জানি না ভবিষ্যতে কি হবে, বাট এখন আমি যে জিনিসটা চিন্তা ভাবনা করছি, আমি চাই না জড়াতে। আজকে দেবদাকে দেখ না, প্রত্যেকের কাছে ক্লিয়ার বিষয়গুলো, কেউ আমরা বাচ্চা নই শোভন, কেউ বাচ্চা নই আমরা। সব জায়গায় চোর চোর স্লোগান, ডিম ছোড়া হচ্ছে, পাথর মারা হচ্ছে। বাই দ্য ওয়ে, অভিষেক দাকে যেটা ছোড়া হয়েছিল ওটা পাথর ছিল, ডিম না, সেটা আমিও জানি। বাট সামহাও আমার মনে হয় না মানুষ কোথাও না নিজেদের জায়গা থেকে, নিজেদের চরিত্রের জায়গা থেকে না অনেক জায়গাতে অবনমন হয়ে গেছে মানুষের। অ্যান্ড সোশ্যাল মিডিয়া দিস ইজ আ হেল আই থিঙ্ক। মানে মানুষের না এটার যে ডিস্টেন্স, আগে কেন বলতো এত ভালোবাসার জায়গা মর্যাদা ছিল জানিস তো, একটা ডিস্টেন্স ছিল, এই ডিস্টেন্সটা সামহাও কোথাও গিয়ে করে না কমে যাচ্ছে। ইটস প্রবলেমেটিক। আগে হেমন্ত মুখোপাধ্যায়কে দেখতে গেলে আমাদেরকে 1 বছর ওয়েট করতে হতো, হেমন্ত মুখোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্যায়, এরা গাড়ির থেকে নামবে, আমরা একবার দেখবো, বিকজ দেয়ার ওয়াজ নো সোশ্যাল মিডিয়া। আজকে সোশ্যাল মিডিয়া থাকার কারণে তুমি হারামজাদা, তুমি শুয়ার, আমরা বলতে পারছি। তো 2 টাকার প্রিমিয়াম ভরে কাউকে গালাগাল খিস্তি দেওয়া আচ্ছা বিষয় হয়ে গেছে। এবার আমার মনে হয় সামহাও এই জায়গাগুলো কোথাও না কোথাও হারিয়েছে, আর্টিস্টরা নিজেদের ডিগনিটি হারিয়েছে। পলিটিক্যাল হওয়াটা ঠিক, বাট পলিটিশিয়ান হওয়াটা খুব মুশকিল। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে পড়ে এরা বিগ ফেলিওর আমার মনে হয়। আর বাদ বাকি তুই আর কিছু বলতে চাইলে বলতে পারিস, আমি উত্তর দিতে বাধ্য। একদম প্যাকেজ হয়েছে। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন সঙ্গীত শিল্পী সৌম্য চক্রবর্তী, এবং যে বিষয় নিয়ে আমরা শুরু করেছিলাম, অদিতি মুন্সি, যিনি সঙ্গীত শিল্পী থেকে রাজনীতিতে এলেন, এবং সৌম্যতার যেমন অ্যাডভাইস বলা যেতে পারে, উপদেশ বলা যেতে পারে, তিনি আবার সঙ্গীতেই ফিরুক, কারণ সঙ্গীতের মানুষ সঙ্গীতেই ভালো থাকবে। ক্যামেরায় শুভদীপের সঙ্গে শোভনা রিপোর্ট, বাংলা হান্ট। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।